হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আমি তোমাদের সাথে শেয়ার করব আমার টিমের সাথে লালকেল্লা ট্যুর কেমন হলো। তার সাথে সাথে বলবো লালকেল্লার ইতিহাস, ঘুরে দেখব লালকেল্লার আনাচে কানাচে, জানবো অনেক অজানা কথা। তার জন্য থাকতে হবে ভিডিওটার শেষ পর্যন্ত। সঙ্গে থাকুন এনকে ড্রিম লাইফ ব্লগে। দিল্লিকে বলা হয় সম্রাট শাহজাহানের শহর। শাহজাহানের রাজধানী তখন আগ্রা, কিন্তু সেই আগ্রা থেকে সারা ভারত সামলানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল শাহজাহানের পক্ষে। সুতরাং মুঘল সম্রাট শাহজাহান সভাসদদের পরামর্শ মতো সিদ্ধান্ত নেন আগ্রা থেকে রাজধানী সরিয়ে নিয়ে দিল্লিতে প্রতিষ্ঠা করবেন। তার জন্য তো প্রয়োজন সেখানেই হবে তার বাসস্থান নির্মাণ। এখান থেকেই এই ভারতীয় উপমহাদেশের এই বিশাল সাম্রাজ্য শাসন করতে হবে। তৈরি হলো লালকেল্লা। দিল্লি ভারতের রাজধানী, আর এখানে এমন কিছু স্থাপিত ও ঘোরার জায়গা রয়েছে যাদের মাহাত্ম্য কোনো অংশেই কম নয়। তাদের মধ্যে অন্যতম লালকেল্লা। আমি ইতিমধ্যেই পৌঁছে গেলাম লালকেল্লায়। আমরা সবাই 35 টাকা দিয়ে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়লাম। সেখানে সিকিউরিটি গার্ড চেকিং করে সবাইকে ভেতরে প্রবেশ করাচ্ছেন। মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্যের হাজারো স্মৃতির নীরব সাক্ষী এই লালকেল্লা। চক্কর দিতে দিতে আমি পৌঁছে গেলাম রেড ফোর্টের সামনে, অর্থাৎ লালকেল্লায়। এই লালকেল্লার পাথরগুলো লাল, তাই তার জন্য একে লালকেল্লা বলা হয়। মুঘল সম্রাট শাহজাহান 1639 খ্রিস্টাব্দ থেকে এই লালকেল্লা তৈরি করা শুরু করেন এবং শেষ হয় এটা 1648 খ্রিস্টাব্দে। আর এটা ছিল মুঘলদের থাকার জায়গা। আর এখানেই এখনো স্বাধীনতার দিনে ভারতের পতাকা উত্তোলন করা হয়। আমরা ছোটবেলা থেকেই এ খবরে দেখে এসেছি পতাকা উত্তোলন। 254 একর জায়গা জুড়ে তৈরি এই লালকেল্লাকে ঘিরে রয়েছে এক বিশাল পরিখা। আর এই বিশাল পরিখার চারপাশে পরিখাতেই ছিল কুমির, যে লালকেল্লাকে রক্ষা করার জন্য। শাহজাহানের এই লালকেল্লা যে কত বড়, এখানে না এলে আমার এই ব্লগ ভিডিওতে বোঝানো সম্ভব নয়। আপনি কেল্লার চারপাশে যদি একবার ঘুরে আসতে চান তাহলে আপনাকে 2.5 কিলোমিটার পথ হাঁটতে হবে। এতটা জায়গা জুড়ে শাহজাহান তার এই কেল্লাকে নির্মাণ করেছেন। আর কেল্লার পিছনে রয়েছে যমুনা নদী। চলুন যাওয়া যাক ভেতরটাতে। লালকেল্লার প্রবেশপথের জন্য রয়েছে 2টি গেট, একটা লহরি গেট আর একটি দিল্লি গেট। আমরা অবশ্যই লহরি গেট দিয়েই প্রবেশ করেছিলাম। প্রথমেই রয়েছে সাতটা বাজার, নহবতখানা, আর ঠিক তার পেছনেই রয়েছে দিওয়ানিয়াম। দিওয়ানিয়ামের ঠিক পেছনেই যমুনা নদীর ধারেই মমতাজ মহল, রংমহল। তাদের পাশে রয়েছে দিওয়ানি খাস, সামনে রয়েছে মতি মসজিদ। আজকে আমরা এই সারা জায়গা ঘুরে দেখব। লালকেল্লা ই মুবারক, অর্থাৎ আশীর্বাদপূর্ণ দুর্গ। শাহজাহান নিজেই এর নাম দিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে এই নামের বদলে লালকেল্লা নামেই বেশি পরিচিত লাভ করে। আমরা এখন রয়েছি 7টা বাজারে। এর মাথার ওপরে রোদ, জল, বৃষ্টি থেকে বাঁচার জন্য এর উপরে আভরণ রয়েছে, তাই জন্য এর নাম 7টা বাজার। আমার চারপাশে রয়েছে প্রচুর দোকান। তৈরি করেছিলেন কে জানেন? শাহজাহান নিজেই। অন্দর মহলে যেসব মহিলারা থাকতেন সেই সব মহিলা মহলের জন্যই, তারা যেন বাইরের জিনিসপত্র কিনতে বেরোতে না হয়, সেই জন্যই এই দোকানগুলো এখানে দেয়া। এই দোকানগুলোর মধ্যেই ওনাদের রয়েছে নানা রকম প্রয়োজনীয় জিনিসপত্র। যে লালকেল্লাকে নিয়ে এত কথা হলো, সেই কেল্লা নাকি আদৌ লাল ছিল না, ছিল ধবধবে সাদা। অবাক হচ্ছেন? এমনই অনেক অবাক করা তথ্য রয়েছে এই লালকেল্লার নামটির পিছনে। কেল্লাটি তৈরি হয়েছিল সাদা চুনা পাথর দিয়ে, আর কেল্লার নাম ছিল কিলা ই মুবারক। কেল্লা নির্মাণ করতে সময় লাগে প্রায় 10 বছর। কেল্লার প্রধান কারিগর ছিলেন ওস্তাদ হামিদ এবং ওস্তাদ আহমেদ। ব্রিটিশ আমলের কেল্লার রং এবং দুই পরিবর্তিত হয়। কেল্লার চুনাপাথর ভেঙে পড়তে শুরু করলে ইংরেজরা এর মেরামত করে কেল্লার গায়ে লাল রং করে দেয়। সেই থেকেই কেল্লার নাম হয় লাল। এবার আমি তোমাদেরকে শোনাবো লালকেল্লার কোহিনূরের তথ্য। সম্রাট শাহজাহানের সিংহাসনে বসানো ছিল বিশ্ববিখ্যাত কোহিনূর হীরা,
কেল্লার দি ইয়ান খাসে থাকতো সেই সিংহাসন। পারসিক রাজা নাদির শাহর কাছে সেই হীরা ছিনিয়ে নিয়েছিলেন শাহজাহান। কোহিনূর ছাড়াও হীরা, চুন্নি, পান্না, মুক্তোর নকশা করা সোনার সিংহাসনটি ছিল এক অমূল্য এবং অপূর্ব শিল্পকলার পরিচয়। বর্তমানে সেই কোহিনূর হীরে ইংল্যান্ডের রানীর মুকুটে অবস্থান করছে। বলা বাহুল্য, শাহজাহানের কোহিনূর লুট করে সেই রানীকে উপহার দিয়েছিলেন ব্রিটিশরা। লালকেল্লার স্থাপত্য অপূর্ব সুন্দর হলো রংমহল। মুঘল সম্রাটদের রুচি এবং আভিজাত্যের পরিচয় দেয় এই কেল্লা। আর এই কেল্লার রংমহলটি দেখলে চোখ যেন আপনার থেকে ছানা বড়া হয়ে যাবে। লালকেল্লার সর্বদক্ষিণে অবস্থিত কক্ষ দুটি ছিল জেনানা মহিলাদের বাসস্থান। ছোট কক্ষটির নাম মুমতাজ মহল এবং অপরটির নাম রংমহল। রংমহল তার চাকচিক্যময় অলঙ্কারকৃত সিলিং এবং শ্বেতপাথরের জলধারাটির জন্যও প্রসিদ্ধ। এই মহলের বেগমদের সঙ্গে সম্রাট দেখা করতে আসতেন। লালকেল্লার মধ্যে যেসব আছে সেগুলোর মধ্যে অসাধারণ অপূর্ব দৃশ্য হলো মতি মসজিদ, হায়াত বক্স বাগ, চত্বরচৌক, মমতাজ মহল, রংমহল, খাসমহল, দিওয়ানি আম, দিওয়ানি খাস, হীরামহল, প্রিন্সেস কোয়ার্টার, চা হাউস, নওয়াবখানা, নাহরি বিকশাত, হাম্মাম ও বাওয়ালি। সবটা আমি তো দেখাতে পারিনি ভিডিওতে। এই ভিডিওতে পুরোটা আমি তুলে ধরতে পারিনি। যতটা আমি দেখেছি এবং যতটা আমি পেরেছি ততটাই আমি এই ব্লগ ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা একবার এসো, সেখানে দেখতে পাবে কি সুন্দর জায়গা। আমি যতটাই বলি ততটাই যেন কম হয়ে যায়। আমি কখনো এর আগে আসিনি, এই প্রথমবার আমি আসলাম। আমার দিল্লিতে একটা ইভেন্ট ছিল টিম ওয়ার্কের হেড অফিসে, সেখানে আমাদের মিটিং ছিল। সেই মিটিং থেকে পরের দিন আমি সময় করে ঠিক আমি আমার টিমকে নিয়ে ঘুরতে চলে এসেছি। তাই জন্য একটু মনে মনে ভাবলাম যে আমি তোমাদের সাথেও আমি যতটা জানি লালকেল্লা সম্বন্ধে সেটা আমি তুলে ধরি। আরও অনেক কিছু দেখার বাকি আছে, এখনও আমি দেখাইনি, সব কিছু দেখাতে পারিনি। তবে তোমরা আমার এই ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। বৃষ্টির আরও জল তোমাদের উপভোগ করার আমি জন্য জানাচ্ছি। ভাদ্র ও শ্রাবণ মাসে দুটো ভবন নির্মাণ করা হয়। এতটা বৃষ্টির জলকে রোমান্টিকভাবে উপভোগ করত, কি বলবো আমি তোমাদের। শাহজাহান খুব রোমান্টিক ব্যক্তি ছিলেন। শ্রাবণ এবং ভাদন এই দুটি ভবনের মাঝখানেই ঠিক তৈরি করা হয় একটা সুন্দর সামার প্লেস। মূলত গরমের থেকে মুক্তি পাওয়ার জন্যই তৈরি করা হয় এই সুন্দর ব্যবস্থাপনা। গরমের টাইমে এই জায়গাটাতে পুরোটাই এই মহলের চারপাশে জল জমিয়ে রাখা হতো, যেন সেখান থেকে এই জলের থেকে আমাদের শীতল বাতাস আসে। তাই জন্য এই মহলটার নাম ছিল জাফর মহল। আর ঠিক এটি কে তৈরি করেছিলেন ঠিক অতটা আমি জানি না। ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হায়াত বাক্সের ঠিক অপোজিটে, ওখান থেকেই ওই দিকটাতে যাব। আপনারা দেখুন এই উদ্যানে যে সমস্ত গাছপালাগুলো দেখতে পাচ্ছেন বা ছিল সেই টাইমটাতে, প্রত্যেকটা গাছপালাই কিন্তু জীবন বাঁচানোর কাজে ব্যবহৃত হতো, বা এখানে কোনো ঔষধি গাছ মূলত এই স্থানটিতে ছিল এবং সেই জন্যই এই জায়গাটির নাম হয়েছে হায়াত বাক্স। এছাড়াও এখানে সম্রাটদের জন্য গানের আসর বসানো হতো নহবতখানায়। সেখানে বিভিন্ন রকম জলসা হতো, সেখানে মনোরঞ্জনের বিভিন্ন রকম কারিকুলাম ছিল। গান বাজনা ছাড়াও শাহজাহানের আগমন এবং বিশেষ অতিথিদের আপ্যায়ন করা হতো এবং বার্তাও দেওয়া হতো। আর বার্তা ঘোষণার সময় ড্রাম বাজানো হতো, তার জন্য এটিকে ড্রাম হাউসও বলা হয়। আমি এখন আস্তে আস্তে এগিয়ে যাব মতি মসজিদের দিকে। মতি মসজিদটা অবশ্য শাহজাহান নির্মাণ করেন, এটি নির্মাণ করেছেন সম্রাট শাহজাহানের ছেলে আওরঙ্গজেব। আওরঙ্গজেব যখন মুঘল সাম্রাজ্যের দায়িত্ব নেন তখন শাহজাহানকে বন্দী করেছিলেন। তার পিতাকে বন্দী করার পর এই সিংহাসনে বসেছিলেন তার ব্যক্তিগত এবং নিজের নামের জন্য। মতি মসজিদ দেখার পর আগিয়ে চললাম সামনের দিকে। দিওয়ানি
আমের দিকে। আর এখান থেকেই সম্রাট শাহজাহান আম জনতার সাথে সাক্ষাৎ করতেন। এখানে যেখানেই আপনি তাকাবেন সেই দিকেই দেখতে পাবেন এই প্লারের দিক থেকে ওপার থেকে এপারে দেখা যায়। এই দেওয়ানি আমের ভবনটা একেবারেই অন্যরকম, ভীষণ সুন্দর। দেখতে দেখতে একটু সামনের দিকে আগিয়ে চললাম। পায়ে প্রচণ্ড ব্যথা করছে, কিছু কিছু জায়গাতে ফোসকাও উঠে গেছে। মাঠের মধ্যে আবারও একটু বিশ্রাম নিয়ে হাঁটতে শুরু করলাম। দিয়ানি আম পরিদর্শন করার পরে সামনের দিকে হেঁটে চলেছি। সেখান থেকেই অনুভব করছি যে এই জায়গাটাতেই রয়েছে সম্রাট শাহজাহানের পদধূলি। আর আজ আমি সেখানেই দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমরা কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তোমরা যখন দেখতে পাচ্ছ ভিডিওটা, অপরকে দেখারও সুযোগ করে দিও। এই লালকেল্লার ভিতরে প্রত্যেকটা বাজার, প্রত্যেকটা অন্দরমহলের প্রত্যেকটা জিনিস যেন শাহজাহানের একটা অনুভূতি। প্রত্যেকটা তার পছন্দ মতো করে তৈরি করা, প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা রং, সব কিছু তার একদম নিজস্ব তৈরি করা। আমরা যেদিনকার যাই এতটাই ভিড় ছিল, কি বলবো, পাই ফেলা যাচ্ছিল না। না কোথাও একটু সুস্থভাবে কোনো মার্কেটের জিনিস দেখতে পারবো সেটাও আমি দেখতে পাচ্ছিলাম না। তোমরা দেখো মার্কেটের মধ্যে এতটা সুন্দর করে দোকানগুলো সাজানো, কিন্তু দাম অনেকটাই বেশি। সেখান থেকে আমি কিছু কেনাকাটা করতে পারিনি, শুধু আমি দেখেছি এবং দেখে মনে হচ্ছিল সবটা জিনিস নিয়ে নিই। তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো কতটা ভিড়ের মধ্যে আমি এই ভিডিওটা শ্যুট করেছি। এত সুন্দর জায়গা, এত বড়টা প্লেস, আমি তো পুরোটা দেখে কভারই করতে পারলাম না। মনে হচ্ছে আবারও নেক্সট আসতে হবে। এই সাইডের যে চীনামাটির মোড়ানো যে দোকানগুলোতে অপূর্ব মূর্তির যে মূর্তিগুলো রয়েছে সেগুলো ভীষণই ভালো লাগছে। জুয়েলারি, শাড়ি, কাপড়, গহনা, বিভিন্ন রকম সামগ্রিক জিনিস সেখানে রয়েছে। এখান থেকে সবাই যারা আসে কিছু না কিছু কিনে নিয়ে যায়, কিন্তু আমি কিচ্ছু কিনতে পারিনি। পুরোটা মার্কেট দেখার পরে ফেরার পথে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই। লাহোর গেটের সামনেরটা দিয়েই আমরা বেরোচ্ছি এবং সেখানে আমরা পুরোটা মানে বাইরের গেট দিয়ে বেরিয়ে এসে পুরোটা পেছনের যে ভিউটা, আর এতটা লোক আমি তো কল্পনাও করতে পারছি না। সেটাও হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি আস্তে আস্তে গেটের বাইরে দিয়ে বেরিয়ে গেলাম। এবার সামনেটা পুরোটা একবার ভিডিওটা তুলে নেব। সেদিন তার আগে জলও সেদিনকার যেতে পারিনি, কোনো খাবার তো ব্যাগে নিইনি এবং জল যে নিয়ে যেতে হয় সেটাও আমি নিয়ে যেতে পারিনি। আমার অনুভূতিগুলো এতটাই মানে কি বলবো, এতটাই আকৃষ্ট ছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাইরেরটা যখন আমি দেখলাম, যখন আমি মমতাজ মহল, মতি মসজিদ, আরও সমস্তটা কিছু যখন উপভোগ করলাম, ইংরেজরা কোথায় এসে থাকতো, কোয়ার্টার, পুরোটা একদম যেখানে দিয়ানি আম, পুরোটা মানে এক একটা বিন্দু, এক একটা স্মৃতি যেন আমার অন্তরে আমি গেঁথে নিয়ে যাচ্ছি। আমি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো আমি ভিডিওটা ভালো শ্যুট করতে পারিনি, নেক্সট টাইম হয়ে যাবে। যেহেতু আমি নিউ ব্লগ চ্যানেল শুরু করেছি, জন্য তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করো, এইভাবেই আমার সাথে থাকো। আমি যেন পুরোটা তোমাদেরকে শেয়ার করতে পারি এবং যেখানে যেখানে আমি কর্মসূত্রে আমি যেসব জায়গাতে যাই যেখানকার ঐতিহ্য জিনিসগুলো বা টুরিস্ট স্থানগুলো, এগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো। তাছাড়া আমি মানে ঘরে খুব কমই থাকি, প্রত্যেকটা জায়গাতে আমাকে যেতে হয়। দিল্লি, গুজরাট, নেপাল, আবার শিলিগুড়ি, পুরো আসাম, প্রত্যেকটা জায়গাতে, বিহার, কিষানগঞ্জ, প্রত্যেকটা জায়গাতে আমি যাই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো এবং সবার কাছে এই ভিডিওটা শেয়ারও করো। থ্যাংক ইউ। তোমরা যারা পুরোটা আমার ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। চলো নেক্সট আবার দেখা হবে কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, বাই বাই।